নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কর্ণাটকে রাজনীতিতে পট পরিবর্তন হলো এবং কর্ণাটকে সরকার চলাকালীনই একজন মুখ্যমন্ত্রী সরে গিয়ে রাজ্যসভায় যাচ্ছেন এবং আরেকজন মুখ্যমন্ত্রী তিনি আসছেন একদম সরাসরি ক্ষমতায় প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে ডি.কে. শিবকুমার। এবং ডি.কে. শিবকুমারকে এখনো পর্যন্ত দক্ষিণ ভারতের রাজনীতির একদম চাণক্য বলা হয়। তার কারণ ডি.কে. শিবকুমার শুধুমাত্র তার রাজ্যে নয়, সামগ্রিক দক্ষিণ ভারতে তার যে জনপ্রিয়তা সেটা বৃদ্ধি করেছেন। এবং ডি.কে. শিবকুমার যেটা পারলেন, ডি.কে. শিবকুমার যেটা করে দেখালেন, সেটা কেন অন্য কোনো কংগ্রেস নেতারা করে দেখাতে পারলেন না? আজকের দিনে দাঁড়িয়ে অন্তত সেই প্রশ্নটা আমাদের তুলতেই হবে। তার কারণ এরকম একাধিক নেতা আমরা দেখতে পেয়েছি পর পর তাদের সমস্ত সত্তা, তাদের সমস্ত চিন্তাধারা, ভাব গতিক সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা চলে গেছেন, নীতি আদর্শ বিসর্জন দিয়ে তারা চলে গেছেন বিজেপিতে। এবং সেটা তারা করেছেন কিসের ভিত্তিতে? কখনো ইডি, কখনো সিবিআই এই ধরনের কেসগুলো যখন তাদেরকে চাপ দিয়েছে, তখন তারা সরাসরি চলে গেছেন একদম বিরোধী দল। এবং সেই ক্ষেত্রে গিয়ে তারা অবশ্যই লাভবান হয়েছেন। বিভিন্ন নাম এরকম ভাবে উঠে আসে, কিন্তু অবশ্যই যে নামটা এই সমস্ত নামগুলোর উল্টো দিকে দাঁড়িয়ে, তিনি ডি.কে. শিবকুমার। এবং ডি.কে. শিবকুমার 2019 সালে তার বিরুদ্ধে ইডি তদন্ত করে এবং ইডি তাকে তিহার জেলে পর্যন্ত রাখে 50 দিনের জন্য। 50 দিন পরবর্তী সময়ে তিনি বেরিয়ে আসেন এবং তিনি কংগ্রেস টাই করেন। এবং কংগ্রেসে তৎকালীন সময় যে তাকে একদম সরাসরি বহু বড় পোস্ট দিয়ে দেওয়া হয় তেমনও কিন্তু নয়। 2023 সালের যে কর্ণাটকের একদম ইলেকশন হয়েছিল, বিধানসভা নির্বাচন, সেখানে সীতারামাইয়া এবং তার সঙ্গে তিনি একত্রিত হয়ে কাজ করেন। তার পরবর্তীতে কি তাকে মুখ্যমন্ত্রী বানানো হলো? সেটাও হলো না। সেখানেও সীতারামাইয়া তাকে একদম মুখ্যমন্ত্রী বানানো হলো, কিন্তু তার পরবর্তীতে কথা যেটা ছিল 2.5 বছর পর সীতারামাইয়া তার পদ থেকে সরে আসবেন এবং মুখ্যমন্ত্রী বানানো হবে ডি.কে. শিবকুমারকে। সেটাও করা হলো কি? না। কিন্তু এই সমস্ত কিছু না এর মধ্যেও ডি.কে. শিবকুমার যেখানে একদম রীতিমতন থেকে গেলেন, সেটা হচ্ছে তার নীতি আঁকড়ে থেকে গেলেন, সেটা হচ্ছে তার আদর্শ আঁকড়ে থেকে গেলেন। তারা কংগ্রেস ছেড়ে চলে গেলেন, তারা হয়তো অবশ্যই কোনো না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পরবর্তীতে, কিন্তু কংগ্রেসের থেকেও যে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া যায়, যদি ইডি সিবিআই এর সামনে মাথা নত না করে কেউ, তাহলে জেলে হয়তো যেতে হতে পারে, কিন্তু জেলে যাওয়ার পরবর্তীতে তার হাতে বড় সড়ো একটা প্রাইজও আসতে পারে, কিংবা তাকে অনেকটা বেশি সম্মান দিয়ে মানুষ দেখবেন, সেই জায়গাটা হয়তো আসতে পারে। এবং সেখান থেকেই এই মুহূর্তে ডি.কে. শিবকুমার একটা অন্য ধরনের চরিত্র হয়ে উঠেছেন, শুধুমাত্র দক্ষিণ ভারতে নয়, সামগ্রিক ভারতের ইতিহাসে। এবং এই মুহূর্তে সেরকম চরিত্র কিন্তু পাওয়া বিরল, যারা একদম সরাসরি ভয়টাকে জয় করতে পারেন। সেটা কিন্তু দেখা যায় না। কিন্তু এই কংগ্রেস নেতা ডি.কে. শিবকুমার, তার জন্য সোনিয়া গান্ধী জেলে গিয়েছিলেন, জেলে গিয়ে তাকে বলে এসেছিলেন, ইউ আর লাইক মাই সান, আপনি আমার ছেলের মতন এবং আপনি কোনোভাবেই আপনার মনোবল হারাবেন না। এবং 50 দিন বাদে ডি.কে. শিবকুমার যখন বেরিয়ে এসেছিলেন, তিনি বলেছিলেন এবার লড়াই আরো কঠিন হবে। এবং সেই লড়াই আমরা দেখতে পেয়েছিলাম 2023 সালের নির্বাচনে। বিজেপিকে একদম ধূলিসাৎ করে দিয়েছিল কর্ণাটকের ডি.কে. শিবকুমার এবং সিদ্দারামাইয়া, তাদের যৌথ আন্দোলন। তো এই মুহূর্তে ডি.কে. শিবকুমার যখন একদম এই ধরনের একটা আন্দোলন করে এলেন, তখন কয়েকটা নাম আপনাদের সামনে বলতেই হয়, যারা কংগ্রেস ছেড়ে একটু চাপের মুখে বেরিয়ে চলে গিয়েছিলেন। প্রথম নাম যেটা উঠে আসে, হেমন্ত বিশ্ব শর্মা। অবশ্যই আসামের বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির তরফে, কিন্তু আসামে যতদিন তরুণ গগৈয়ের সরকার চলছিল, ততদিন পর্যন্ত সম্পূর্ণ এই সরকারের মধ্যে অন্যতম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েছিলেন এই আজকের মুখ্যমন্ত্রী, একদম বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এবং তিনি এই মুহূর্তে যেরকম বিজেপি, সেরকম বিজেপি কিন্তু একদম আমরা দেখতে পাই না খুব বেশি ভারতবর্ষের কোন নেতা রয়েছেন। অর্থাৎ তিনি যেভাবে হিন্দুত্বটাকে সামনে নিয়ে রাজনীতি করছেন, কোনো একদম খাঁটি বিজেপি যারা, তারাও খুব একটা এই ধরনের রাজনীতি সচরাচর করেন না। তো সেই জায়গায় হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা দেখতে পাই, কিন্তু তিনি আদতে
এই একদম ইডি সিবিআই এর চাপে চলে এসেছিলেন কিনা বিজেপিতে, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন মহলে চর্চা চলে। অন্যদিকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আপনারা জানেন যে তার বাবাও কংগ্রেস নেতা ছিলেন, তিনিও কংগ্রেস নেতা ছিলেন এবং রাহুল গান্ধীর অত্যন্ত কাছের মানুষ ছিলেন, একদম রাহুল গান্ধীর ব্লু আইড বয় যাকে বলা হয় সেই রকম একজন মানুষ ছিলেন। কিন্তু তিনিও চাপের মুখে পড়েই সরাসরি কিন্তু বিজেপি জয়েন করেছিলেন, তেমন একটা রাজনৈতিক পরিমণ্ডলে কিন্তু আলোচনা। তো সেই জায়গা থেকেই এই মুহূর্তে ডিকে শিবকুমারের ছবিটা অন্য ধরনের। আরো কয়েকটা নাম আপনাদের সামনে তুলে ধরি। জিতেন্দ্র প্রসাদ, তিনিও একইভাবে কংগ্রেস ছেড়ে বিজেপি জয়েন করেন এবং কয়েকটা ছবি তুলে একদম সরাসরি নিজেকে বিজেপি হিসেবে দেখাতে শুরু করেন জিতেন্দ্র প্রসাদ। তার পরবর্তীতে রাজা RPN সিং, তিনিও সরাসরি উত্তরপ্রদেশের নেতা এবং তিনিও একই ছবি প্রতিষ্ঠিত করেন। কিন্তু এই সবার থেকে ডিকে শিবকুমার আলাদা হয়ে গেলেন কেন, এবং আলাদা হয়ে তিনি যে জায়গাটা এই মুহূর্তে কোথাও গিয়ে প্রতিষ্ঠা করতে পারলেন, যে একদম জেল শেষ পর্যন্ত কি হতে পারে, ইডি ধরবে, সিবিআই ধরবে, তার পরবর্তীতে আমার জেল হবে, কিন্তু জেলের পরবর্তীতে আমার কি হবে, জেল থেকে বেরিয়ে এসেও তো তার একটা ভবিষ্যৎ রয়েছে এবং সেই জেলের ভবিষ্যৎটা কিন্তু অবশ্যই রাজনীতির ময়দানে তাকে আরো অনেকটা সম্মান দিচ্ছে এবং অবশ্যই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে তিনি ছিলেন সেই রাজনৈতিক দলে থেকে মুখ্যমন্ত্রী হওয়াটা অবশ্যই কিন্তু অনেক বেশি সম্মানের। এবং অবশ্যই ডিকে শিবকুমার যে জায়গাটা প্রতিষ্ঠা করতে পারলেন, যে নীতির প্রতি অটুট থেকে, নীতির প্রতি অটল থেকে এই রাজনৈতিক কেরিয়ারে কিছু না কিছু অবশ্যই তাদের কিন্তু করার মতন সামর্থ্য রয়েছে। এবং ডিকে শিবকুমার নিজের ক্ষমতাতেই বারংবার প্রমাণ করেছেন যে তিনি হিমাচল প্রদেশে, তিনি অন্য যে রাজস্থানে বিভিন্ন জায়গায় যখন সমস্যা হয়েছে ডিকে শিবকুমারকে পাঠানো হয়েছে এবং ডিকে শিবকুমার গিয়ে একদম ম্যানেজ করার চেষ্টা করেছেন। কেরালামের ভোটের ক্ষেত্রেও তিনি প্রচার করতে এসেছিলেন এবং আমরা দেখতে পেয়েছি কেরালামের ভোটের ক্ষেত্রে তার ক্রেজ কিরকম। কেরালামে যেদিন একদম শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, সতীশন শপথ নেবেন, তার আগে ডিকে শিবকুমার মঞ্চে উঠেছেন রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলাতে, কিন্তু একদম দর্শক আসন থেকে ডিকে 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 বলে একদম স্লোগানিং হচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই এই মুহূর্তে ডিকে শিবকুমার একটা জায়গা প্রতিষ্ঠা করলেন, যে তিনি কোথাও গিয়ে একদম কংগ্রেস যারা নেতৃত্ব, যারা কংগ্রেসের একদম নতুন মুখ, হয়তো যুব কংগ্রেস থেকে উঠে আসছেন কিংবা একদম যারা প্রৌঢ়, তারা হয়তো কোথাও কোথাও চাপ পাচ্ছেন যে ইডি সিবিআই তাদের বাড়িতে রেড হচ্ছে, সেই জায়গায় কিন্তু ডিকে শিবকুমার একটা নতুন পথ দেখালেন, যে তিনি হাত ধরেছিলেন, হাতের সঙ্গেই রয়েছেন এবং হাতের পক্ষ থেকেই এই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। তো এবারে ডিকে শিবকুমারের যে লড়াইটা, সেই লড়াইটা নিয়ে একটু যদি আলোচনা করি, 2028 সালে আবারও রয়েছে কর্ণাটকের বিধানসভা ইলেকশন। তো তার আগে তিনি 2 বছর সময় পাচ্ছেন, বিধানসভা নির্বাচনের আগে ডিকে শিবকুমার 2 বছর সময় পাচ্ছেন এবং এই 2 বছরের মধ্যে তাকে সামগ্রিকটা কিন্তু অবশ্যই চষে ফেলতে হবে। কর্ণাটকে অবশ্যই গুরুত্বপূর্ণ লোকসভার কিছু আসনও রয়েছে। লোকসভার আসন বলতে 28 খানা সিট রয়েছে কর্ণাটকে। তো সেই 28 খানা সিট সম্পূর্ণ কর্ণাটক থেকে নিয়ে আসা 29 সালের নিরিখে যদি আমরা ধরি, তাহলে অবশ্যই 28 সালের যে নির্বাচনটা, বিধানসভা নির্বাচন, সেটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার যে লবিটা, সেটা খানিকটা হলেও কিন্তু অবশ্যই এই মুহূর্তে যে প্রোঅ্যাক্টিভনেসটা তাদের মধ্যে ছিল, সেটা কিন্তু একটু লেস অ্যাক্টিভ হওয়ার একটা চান্স থাকবে সেখানে। এবং ডিকে শিবকুমারের একটা লবি সেটা কিন্তু আরো অ্যাক্টিভ হওয়ার চান্স থাকবে। তো সেই জায়গায় সবাইকে একত্রিত ভাবে নিয়ে কাজ করতে হবে এবং নতুন সরকার যেমন গঠন করতে হবে, কারণ নতুন সরকার গঠন না করলে লোকসভা ভোট সেটাকেও কন্ট্রোল করা যাবে না। তো লোকসভা ভোটের আগে নিজেদের রাজ্যটাকে নিজেদের হাতে রাখা, সেটা যেমন একটা চ্যালেঞ্জ, ঠিক তেমন ভাবে ডিকে শিবকুমার যে কথাটা বলছেন 2029 সালের সামগ্রিক দক্ষিণ ভারত থেকে, দক্ষিণ ভারত বলতে তামিলনাড়ু হতে পারে, কেরালা হতে পারে, অন্ধ্রপ্রদেশ হতে পারে, কিংবা একদম তার নিজের রাজ্য কর্ণাটক হতে পারে, এই সমস্ত কটা রাজ্য থেকে তিনি এত পরিমাণে সিট দেবেন রাহুল গান্ধীকে, যাতে রাহুল গান্ধী একদম সরাসরি
প্রধানমন্ত্রী হতে পারেন 2029 সালে। আমরা জানি না যে শুধু দক্ষিণ ভারত সাহায্য করলেই, দক্ষিণ ভারত খুব ভালো ফলাফল করলেই রাহুল গান্ধী পরবর্তীতে সরকার পরিবর্তন করতে পারবেন কিনা, কিংবা কংগ্রেস দল সরকার পরিবর্তন করতে পারবে কিনা। তবে অবশ্যই DK শিবকুমার, তার হাতে কিন্তু এই মুহূর্তে সময় কম, চ্যালেঞ্জেস বেশি, এবং 2029 একদম ক্ষমতা বদলে দেওয়ার চ্যালেঞ্জটা অবশ্যই জেলে যাওয়া কিংবা তিহারে যাওয়ার চ্যালেঞ্জের থেকেও যে অনেক বেশি, সেটা বোধহয় এই মুহূর্তে রাজনীতির যে কোনো দর্শকই বুঝতে পারছেন। কিন্তু সেই জায়গা থেকে DK শিবকুমার অবশ্যই একটা নিজের জায়গা পেলেন। এত বছরের স্ট্রাগল, তার এত বছর রাজনৈতিক জীবন, তার একটা স্থায়ী গুরুত্ব তিনি পেলেন, এবং অবশ্যই কর্ণাটক রাজ্যের হাত ধরে এই মুহূর্তে পরবর্তীতে কংগ্রেস পার্টি এগিয়ে যাবে, এবং অবশ্যই কংগ্রেসের পরবর্তী কার্যকর্তারা DK শিবকুমারকে দেখে একটা শিক্ষা নেবে, DK শিবকুমারকে দেখে কোথাও গিয়ে লড়াই করবার সাহসটা নেবে, সেটাই আমরা চাই। এবং সমস্ত বিরোধী নেতাদের কাছে DK শিবকুমার কিন্তু হয়ে রইলেন একজন পথপ্রদর্শক, যিনি নীতির থেকে সরছেন না, যিনি অবশ্যই জেলে যেতে হলেও জেলে থাকছেন গিয়ে। 50 দিন তিহারে এমন একটা ঘরে তাকে রাখা হয়েছিল যেখানে একদম সন্ত্রাসবাদীদের রাখা হয়। তো সেই রকম পর্যায়েতেও থেকেও একজন মানুষ, তিনি নীতির থেকে সরছেন না, তিনি তার দল থেকে সরছেন না, তিনি তার ভাবনা থেকে সরছেন না। সেটাই কোথাও গিয়ে হয়তো আজকে বিরোধী রাজনীতি যারা করছেন তাদের কাছে একটা বড় সড়ো আদর্শ হয়ে রইলেন DK শিবকুমার। তাই এই এপিসোড অবশ্যই আমরা করলাম DK শিবকুমারকে নিয়ে। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সামগ্রিক এপিসোডের ভিত্তিতে, এবং অবশ্যই রক্ত বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদেরকে সাহায্য করতে পারেন আর্থিকভাবে। ধন্যবাদ।